হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আমরা কিন্তু দুটো করে সিরিজে একসাথে চালাচ্ছি, তো বুঝতেই পারছো আমার কেমন কষ্ট হচ্ছে। তার উপর জুজুৎসু কাইজেন কিন্তু আমি 2 দিন দুটো করে পর্ব দিয়েছি। তো এর মানে কি হয়েছে, অ্যানিমেশন আমি 3টা ভিডিও দিয়েছি মনে করো পার ডে। তো আমার শরীরে এখন আর এত এনার্জি নেই। আমি আজকে জুজুৎসু কাইজেনের একটা এপিসোডই দিতে পারবো এবং একটা করে কন্টিনিউ করব। যদি খুব বেশি এনার্জি হয় তখন দুটো দিতে পারি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত জুজুৎসু কাইজেনের 10টা এপিসোড দেখেছি। আজকে আমরা 11 নম্বর এপিসোড সম্পর্কে দেখবো। তবে গাইস, ভিডিওটা শুরু হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তোমরা জানো আমি কিন্তু আমার অডিয়েন্সকে জীবনে বলি না এই বিজ্ঞাপনটা দেখো। আমি আরো কি করি, তোমাদেরকে বলি ভাই বিজ্ঞাপন দেখার দরকার নাই, কোম্পানি জাহান্নামে যাক, আমাকে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তোমরা যা করবে, ডিসক্রিপশনে আমি যে ডুরাশনটা দিয়েছি সেখানে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। মানে অ্যাকচুয়ালি যেহেতু এগুলো বিদেশি কোম্পানি, ওরা তো আর আমার বাংলা বুঝছে না, তো তোমাদের কোনো অ্যাড দেখার দরকারই নেই। আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি হুদাই। তোমরা ডাইরেক্ট ডিসক্রিপশনে গিয়ে যে ডুরাশনটা দেখতে পাবে, মানে ওখানে দেখো একটা মিনিট লেখা থাকে, ওখানে ক্লিক করলে অটোমেটিক ভিডিও সেখান থেকে স্টার্ট হয়ে যায়। তো ওখানে ক্লিক করে তোমরা মূল ভিডিওতে চলে যাও। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। তো গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চলেছি, যেটা একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর সেখানে শত শত অনলাইন গেম রয়েছে এবং এই সব গেম খেলে তুমি কিন্তু অনলাইনে পয়েন্ট এবং আর্নিংও করতে পারবে। আর এখানে রয়েছে লাক রয়্যাল শো, আরো অনেক মজার মজার লাকি গেম। আর দুনিয়ার প্রায় 90টা দেশে এই ওয়েবসাইটে গেম খেলা হয়ে থাকে। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এই বিজ্ঞাপনটি শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ান অডিয়েন্স রয়েছে তাদের জন্য, কারণ এই ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই তুমি পাবে না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো 11 নম্বর এপিসোড যখন শুরু হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ডেভিল মাহিটো আর জুজুৎসুর নানামির ফাইট শুরু হয়েছিল। তো তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে নানামি বলেছিল যে আমি 6টা পর্যন্ত ফাইট করতে পারবো, আমি এর বেশি ফাইট করব না, মানে আমার ওভারটাইম করার কোনো শখ নেই। কিন্তু 6টা যখন পার হয়ে যায়, যখন ওভারটাইম শুরু হয়, তখনই দেখা যায় যে নানামির কার্স এনার্জি আরো বেড়ে যেতে থাকে। তো মাহিটো তখন বুঝতে পারে যে নানামির কার্স এনার্জি বাড়ার কারণটা হচ্ছে নানামি যেহেতু বলেছে সে টাইম ওয়েস্ট করবে না, সেটার কসম খেয়েছিল। এই কারণে 6টা পর্যন্ত সে তার এনার্জি লিমিটেড করে রেখেছিল আর এনার্জিটা বাঁচিয়ে রেখেছিল, যাতে 6টা বাজার পরে সে আরো আগের চেয়ে বেশি এনার্জি ব্যবহার করতে পারে। তো এখানে নানামি মাহিটোকে আবার বলা শুরু করে যে সে কিভাবে তার কার্স টেকনিকটা ব্যবহার করে। যেমন সে করে কি, প্রথমে কোন একটা অবজেক্ট সিলেক্ট করে বা তার প্রতিপক্ষকে সিলেক্ট করে এবং আর তার উপর একটা লম্বা লাইন বানায় স্কেলের মতো। আর সেই স্কেলের হিসাব অনুযায়ী সে তার উইক পয়েন্টটা খুঁজে বের করে আর তারপর সে ওই উইক পয়েন্টটা আক্রমণ করে এবং চমৎকার ভাবে তার অপোনেন্টকে শেষ করে ফেলে। তো মাহিটোকে যখন এটা বলে, তখন সে বলে ও আচ্ছা, এটার মানে হলো সে তার কার্স টেকনিক আমার সামনে সরাসরি বললো, তার মানে হচ্ছে তাকে তো আমার সিরিয়াসলি নিতেও হবে, কারণ সে খুবই কনফিডেন্স। আর এখানে আমরা দেখি নানামি অনেক ফুল স্পিডে ট্রাভেল করছে আর মাহিটো তার পিছু পিছু দৌড়াচ্ছে। আর নানামি তখন মনে মনে ভাবছে আমার কাছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মাহিটোকে আমি এভাবে আমার পেছনে খালি ঘোরাবো আর তার ফলে ওর কার্স এনার্জি একটু কমে যাবে, আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ওকে আমি ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ওর উইক পয়েন্টে আঘাত করে ওর ব্যান্ড বাজিয়ে দেবো। তো এটা বলে নানামি আগায় আর সেখানে থাকা একটা দেয়ালের উপর তার রিশিও টেকনিক কোলাপসের ব্যবহার করে দেয়ালটার উপর আঘাত করে। আর নানামির এই কার্স টেকনিকটা এত বেশি ভয়ানক ছিল যে দেয়ালটা টুকরো টুকরো হয়ে যায়। আর নানামির শরীর থেকে বের হওয়া কার্স এনার্জির সাহায্যে মাহিতো বুঝতে পারে যে নানামির এই আক্রমণ থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু নানামি অনেক বেশি শক্তিশালী। কিন্তু এটা যখন ভাবছিল, তখনই নানামি করে কি তার প্ল্যান অনুযায়ী মাহিটোর একটা পা কেটে ফেলে আর এই কারণে মাহিটো নিচে পড়ে যায়। আর তারপর নানামি বলে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তুমি যদি জীবিত থাকো তোমার সাথে আবার পরের বার দেখা হবে। আর একটা কথা, তুমি অনেক বেশি দুর্বল। আর এই কথা বলার পরপরই আমরা দেখি সেই দেয়ালগুলো ভেঙে মাহিটোর উপর এসে পড়ে এবং এর কারণে মাহিটো পিষে যায়। আর আমরাও বুঝতে পারি যে নানামি কত বেশি শক্তিশালী। আর অন্যদিকে আমাদেরকে ইউজির দৃশ্য দেখানো হয় আর আমরা দেখি ইউজি আর ইউসিন তারা নদীর পাড়ে একটা শির উপর দুজনে বসেছিল। আর ইউজি তখন লাগাতার ম্যানেজারকে কল করছিল, বাট ম্যানেজার ফোন তুলছিল না। আর এর কারণটা হচ্ছে কি, ওরা তো দুটো কার্স এনার্জি এনেছিল। তো একটা যে ম্যানেজার ভুল করে গত বলবে ছেড়ে দিয়েছিল, সেটা তো এখনো ধরতে পারেনি, তো এর জন্য সে ধরতে গিয়েছে। আর এই কারণে ইউজি কল করছে যে সময়কে নিয়ে যাও, কিন্তু ওর কোনো খবর নেই। আর এদিকে ইউসিনও ইউজির ড্রেস দেখে ভাবছে এটা আবার কেমন ড্রেস। আর তারপর যখন সেই ড্রেসের বাটনটা দেখে, সে বুঝতে পারে যে ওটার মধ্যে সোয়ার্ডলি ডিজাইন রয়েছে। আর তখন তার মনে পড়ে যে মাহিটো তাকে এই বাটনের ব্যাপারে অলরেডি বলেছিল এবং বলেছিল এই বাটনের লোকদের ইউনিফর্ম যারা পরে তাদেরকে বলা হয় জুজুৎসু সসার। আর তুমি যদি ভুলেও তাদের মুখোমুখি হও তাহলে অবশ্যই তাদের সাথে ভালো মতো কথা বলবে। তো এটা দেখে ইউসিনও বুঝতে পারে যে ইউজি একজন জুজুৎসু সসার। আবার এদিকে ইউজিও অনেক বিরক্ত হয়ে গিয়েছে, অনেক সময় গিয়েছে, এর কারণে সে সরাসরি সিদ্ধান্ত নেয় সে এবার ইউসিনোকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। তো এরপর সে ডাইরেক্ট ইউসিনোকে জিজ্ঞেস করে ভাই সত্যি করে বলো তো ওই মুভি থিয়েটারে কি ঘটেছিল, তুমি তো ওখানে ছিলে, সবকিছু দেখেছো, বলো তো কি এমন অদ্ভুত জিনিস দেখেছিলে। তখন ইউসিনো বলে না, আমি তো ওখানে এমন কোনো কিছুই দেখিনি। তো ইউজি এখানে ওর কথা বিশ্বাস করে বসে যে একেবারে সাধারণ একটা ছেলের মতোই তো লাগছে, আর তাছাড়া ওর কাছে কোনো কার্স এনার্জিও দেখা যায়নি। তো এরপর তারা দুজনে একসাথে বসে গল্প করতে লাগে। আর গেটো নামে যে একটা জাদুকর আছে
আছে ও তো দূর থেকে ওদের দেখে এবং খুশি হয়ে যায় এটা ভেবে যে ইউসিনো তো ইউজির সাথে বন্ধুত্ব করে নিয়েছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর এদিকে আমরা দেখি ইউসিনো এবং ইউজি মুভিজের ব্যাপারে কথা বলতে শুরু করে, কারণ তারা দুজনে মুভিজ লাভার আর এখানে তাদের মধ্যে কিছু জিনিস কমন রয়েছে, তো এই জন্য একজনের আরেকজনকে ভালো লাগা শুরু করে। আর তখনই পেছন থেকে ইউসিনোর মা নাহি আসে, আর ইউসিনোর মা ইউসিনোর সাথে ইউজিকে দেখে অনেক খুশি হয় আর এটা ভাবে যাক আমার ছেলের অন্তত একটা তো বন্ধু রয়েছে। আর তারপর সেই ইউজিকে ডিনারে আসতে বলে। আর অন্যদিকে গেটো করে কি ওদের আন্ডারগ্রাউন্ড যে টানেলটা রয়েছে হাইড আউট, সেখানে মাহির সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে সে অবাক হয়ে যায় আর এর সাথে খুব ইমপ্রেস হয় যে নানামি কত শক্তিশালী আর কি তছনছটা করেছে এখানে। আর মাহি তো এরপর সেই ধ্বংসস্তূপের থেকে বের হয়ে আসে আর বলে সত্যি যদি বলি আমি আসলে খুব খুশি, কারণ ওই সসারের সাথে লড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমার কি কি ভুল রয়েছে আর এর সাথে ওর কাছ থেকে প্রতিপক্ষকে মারার আমি একটা টেকনিকও শিখেছি, মানে ওই যে দুর্বল জায়গায় আঘাত করা। আর অন্যদিকে আমরা দেখি সেই ম্যানেজার কিন্তু সেই ফ্লাই হেডটাকে ধরে নিয়েছে আর এরপর সেই ইউজিকে আবার কল করে এবং তাকে কাছে আসতে বলে গাড়ি, কিন্তু সে এটা চিন্তা করছে নানামি যদি কোনো রকমে জানতে পারে যে সে এখন ইউজির সাথে নেই তাহলে তার কি অবস্থা হবে। কিন্তু ঠিক ওই সময় নানামি তাকে কল করে এবং ম্যানেজারকে বলে তুমি আমাকে নিতে তাড়াতাড়ি চলে আসো তো, তারপর আমরা জোজোৎসু হাইটেকে যাবো আর সেখানে ডক্টরের কাছ থেকে আমার একটু হালকা ট্রিটমেন্ট নিতে হবে, সেরকম কোনো বড় সমস্যা নয়, তবে হ্যাঁ চোট লেগেছে। তো এরপর ম্যানেজার নানামির কাছে যেতে লাগে আর তখন নানামি ভাবতে থাকে মাহিটো আসলে খুবই ভয়ঙ্কর একটা স্কার স্পিরিট, কিন্তু সাটোরু গোজো যে স্পেশাল গ্রেড কার্যের সাথে মোকাবেলা করেছিল তার অনুযায়ী একটু দুর্বল, তবে ওর চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে ওর খুব বেশি সময় লাগবে না। তো এখানে আমরা যে এতক্ষণ মনে করেছিলাম হয়তো মাহিটো এই সবগুলো কার স্পিরিটের লিডার, আমার কাছে এখন আর ওরকম মনে হচ্ছে না, কারণ মাহিটোকে আমরা দেখতে পাচ্ছি ওই কার স্পিরিটের চেয়েও দুর্বল। তবে সময় বলে দেবে কে লিডার কে কি, মাত্র 11 পর্ব চলছে, এখনো অর্ধেকও হয়নি। তো যাই হোক, এরপর আমাদের ইউসিনোর বাড়ির সিন দেখানো হয় যেখানে আমরা দেখি তারা তিনজন বসে অনেক মজায় ডিনার করছে এবং অনেক কথা বলে, অনেক খাবার খায়, অনেক হাসে, অনেক এনজয় করে। আর তার কিছুক্ষণের পর ইউসিনোর মা ঘুমিয়ে পড়ে আর এ কারণে ইউসিনোর মনে পড়ে যে সে তার মায়ের প্রতি কত কৃতজ্ঞ এবং সে তার মাকে কত বেশি ভালোবাসে আর সে অনেকদিন পরে তার মাকে খুশি দেখছে। তো এ কারণে ইউসিনোর মনে ইউজির জন্য জায়গা আরো বেড়ে যায় যে ইউজির জন্য তার মা এত খুশি। আর এরপর তারা মুভি দেখার প্ল্যান বানায়, কিন্তু তখনই ম্যানেজার ইউজিকে নেওয়ার জন্য চলে আসে গাড়ি নিয়ে এবং ইউজিকে কল করে। তো ইউজি যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ইউসিনো ইউজিকে জিজ্ঞেস করে আচ্ছা সরাসরি বলি তুমি তো একজন জুজুৎসু সসার, তাহলে যদি কোনোদিন তোমাকে কোনো খারাপ জুজুৎসু সসারকে মারতে হয় বা যদি কোনো খারাপ মানুষকে মারতে হয় তুমি কি মারবে? তখন ইউজি বলে হ্যাঁ এমনটা পরিস্থিতি হতে পারে, কিন্তু আমি একদমই তাকে প্রথমে মারতে চাইবো না, কারণ একটা জীবনের উদ্দেশ্য রয়েছে আর আমি যদি কাউকে মারি সেটা আমার মনটাকে নষ্ট করে দেবে, যার ফলে ভবিষ্যতে আমি যাদেরকে ভালোবাসি বা সম্মান করি তাদের জীবনের কদর করা হয়তো আমি ছেড়ে দেবো। আর সত্যি বলতে জাপানের এই যেই টাইপের কথাবার্তা আমার বুঝতে একটু কষ্ট হয়, এক এক দেশের কথাবার্তার সিস্টেম তো এক এক রকম। তো যাই হোক, এরপর ইউজি সেখান থেকে চলে যায় আর তখন ইউসিনো এটা ভাবে যে অনেক লোকেদের মনে হৃদয় বলে কিছু থাকে না, কিন্তু অন্যদিকে কিছু ভালো মানুষ রয়েছে যেমন ইউজি এবং তার মায়ের মতো মানুষ, এবং তারা কখনোই মানুষকে কষ্ট দিতে চায় না এবং ভুল ভাল কোনো কাজ করে না, আর এই জন্য এই ধরনের মানুষকে সে কখনোই মরতে দেবে না। আর সেই রাতে আমরা দেখি ইউজিনের মার যখন ঘুম ভাঙে সে তার ডাইনিং রুমের টেবিলের উপর একটা কিছু দেখতে পায় আর আমরা দেখতে পাই এটা শকুনার একটা আঙুল, কিন্তু এই আঙুলটা কই থেকে আসলো? তো এই আঙুলের কারণে সেখানে একটা কার্জ আসে এবং ইউসিনোর মাকে মেরে ফেলে। আর এদিকে আমরা দেখি নানামি আর ইউজি দুইজনের সিদ্ধান্ত নেয় যে মাহিটোকে কিছু একটা করতে হবে, কিন্তু নানামি ইউজিকে বলে দেখো বাবা এখনকার মতো শান্ত হয়ে যাও, এখন আমরা কিছুই করতে চাচ্ছি না, কারণ তোমার ট্রেনিং এর প্রয়োজন রয়েছে, তো আমি চাই তুমি আগে কিছু ট্রান্সফিগার হিউম্যানদের মারো, আবার এরকম হতে পারে তোমার কিছু খারাপ আসল মানুষদেরও মারতে হতে পারে, কিন্তু আমি চাই না এখনই তুমি মাহিটোকে নিয়ে ভাবো। তো এখানে কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন এসেছিল যে নানামি কেন মাহিটোকে ডাইরেক্ট মেরে আসলো না? তো এরকমও কারণ হতে পারে যে হয়তো আমাদের ইউজিকে আরো প্রিপেয়ার করতে চায় বা ট্রেনিং করাতে চায়, আমি নিশ্চিত নেই, জাস্ট আন্দাজে বলছি আর কি। তো যাই হোক, তখন নানামি ইউজিকে আরো একটা কাজ দেয়, সেটা হচ্ছে তোমার এখন কাজ হচ্ছে শুধুমাত্র ইউসিনের উপর নজর রাখো, কারণ মাহিটো তার মাথা নষ্ট করে ফেলেছে এবং সে যে কোনো সময় যে কোনো অন্যায় করতে পারে। আর এদিকে আমরা ইউসিনোকে দেখি যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ তার মা মারা গিয়েছে আর তাকে কেউ কান পড়া দিয়েছে যে তোমার এই ঘটনাটা ঘটেছে বা এই কার্সটা এখানে আক্রমণ করেছে ছোটা ইউটির জন্য। আর ছোটা ইউটিকে আমি বলি, আমরা এর আগের একটা পর্বে দেখেছিলাম ইউসিনো যখন মুভিজ ক্লাবে ছিল তখন একটা ছেলে এসে ওকে অনেক বুলি করেছিল, তো এটাই হচ্ছে সেই ছেলে। আর ওর যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা তো থিয়েটারে মারা গিয়েছে। তো ইউসিনোর তখন মনে পড়ে ওই আমাকে বিরক্ত করতো, ওই আমাকে ক্লাব থেকে বের করে দিয়েছে, তো ওই আমার মায়ের মৃত্যুর পেছনে দায়ী, মানে হয়তো মাহিটো এরকম ওর কান পোলা দিয়েছে। তো ইউসিনো এর জন্য করে কি তার মায়ের কালো পোশাকটা পরে নেয় আর সে স্কুলে আসে। আর অন্যদিকে আমরা দেখি মাহিটো স্কুলের আশেপাশে বিশাল বড় একটা ব্যারিয়ার বানিয়ে দেয়, যার কারণে ভেতর থেকে কোনো স্টুডেন্ট বাইরে আসতে পারবে না, কিন্তু বাইরে থেকে কিছু কিছু লোক ভেতরে যেতে পারবে। আর এখানে আমরা গেটুকেও দেখি তার সাথে, কিন্তু গেটু আবারও বলে আমি এখান থেকে যাচ্ছি, কারণ আমি কোনো চিহ্ন রাখতে চাই না যে এখানে আমি এসেছিলাম। তো এই জন্য আমার সন্দেহ হয় যে গেটু শালাই হয়তো মেন ভিলেন হবে, শালা খুব ধাওর। তো যাই হোক, তাদের প্ল্যানটা হচ্ছে তারা কোনোভাবে ইউজিকে এখানে নিয়ে আসবে আর ইউজিকে এমন একটা পরিস্থিতিতে ফালাবে যাতে ইউজি শকুনার শক্তিটা ব্যবহার করে শকুনাকে তার বডির
পার্টির কন্ট্রোল দেয়। আর তারপর তারা শকুনার সামনে যাবে এবং এরপর তারা শকুনার সাথে একটা ডিল করবে এই আঙুলের ব্যাপারে। আর যেহেতু ইউজির কাছে শকুনার আঙুল রয়েছে, আর এই কারণে তারা একটা আঙুল দিয়ে ইউসিনের মাকে এজন্যই মেরেছে যাতে জোজুৎসুর শত্রু হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি অটোডেরিয়ামে যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই বেহুশ হয়ে রয়েছে। আর তখন ইউসিনও সেই রুমে আসে, আর ওই রুমে শুধুমাত্র তখন সোটা আর সেই টিচার ছোট মোরা হুশে ছিল, আর বাকি সবাই বেহুশ পড়েছিল। আর এদিকে ইউসিনও সোটার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুই সবসময় আমাকে বিরক্ত করতি, আর তুই এই আঙুলটা আমার মায়ের ঘরে রেখেছিলি তাই না, কিন্তু এটা তুই কেন করেছিলি? কিন্তু সোটা তো আর যাই করুক এগুলো সম্পর্কে তো আর যায় না, কার্স মার্স সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। ও বলে এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ারলি বলো। আর তখনই আমরা দেখি ইউসিনো রেগে তার কার্স এনার্জি ব্যবহার করে সোটার স্কিনে এক ধরনের অ্যালার্জি টাইপ কিছু করে দেয়। মানে ওই কার্স এনার্জি রিয়াকশন দেখতে পাই আমরা সোটার শরীরে, আর তারপর তাকে অনেক মারে। আর এরপর তাকে বাতাসে ঝুলিয়ে যখন পুরোপুরি ইউসিনো তাকে মেরে ফেলবে তখনই সেখানে ইউজি চলে আসে আর তাকে চিৎকার করে বলে, এটা তুমি কি করছো ইউসিনো, থামো, তুমি এটা করতে পারো না। আর তখন ইউসিনো বলে, দেখো ইউজি, তুমি ওখানেই থাকো আর তুমি জুজুৎসু সসার এই মামলা থেকে দূরে থাকো, এটা আমার পার্সোনাল মামলা। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এর মানে হচ্ছে পরের পর্বে হয়তো আমরা ইউসিনো এবং ইউজির ফাইট দেখতে চলেছি, আর সেই ফাইটে হয়তো শকুনা আসবে, তারপর ওই ভিলেনরা শকুনার সাথে ডিল করবে এবং পরিস্থিতি আস্তে আস্তে গড়বড় হয়ে যাবে। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সিরিজের হয়তো সবচেয়ে মেইন ভিলেনটাই হতে পারে শকুনা। তো যাই হোক, এখানে আরেকটা কথা বলি তাদের উদ্দেশ্যে যারা অলরেডি এই সিরিজটা দেখেছো, দেখো তুমি যদি এই সিরিজ দেখে থাকো ফুল বা তুমি যদি মানগা দেখে থাকো, তার মানে এটা সম্পর্কে তুমি জানো। তো সেটা জেনে তুমি যদি এখানে কমেন্ট করে স্পয়েল করো, এটা কিন্তু কোনো গর্বের ব্যাপার নয়। তুমি দেখেছো, আমরা এখনো দেখিনি, আমরা আস্তে আস্তে দেখছি, আমাদের আস্তে আস্তে মজা নিতে দাও। তো এই জন্য আমরা যারা এখনো জুজুৎসু কাইজেনটা দেখিনি তাদের সুবিধার্থে তোমরা দয়া করে কখনোই স্পয়েল করবে না। আমরা আরো 10 দিন ভরে এই জুজুৎসু কাইজেনের মজাটা নিতে চাই, যেভাবে আমরা ডেমন স্লেয়ারে নিয়েছিলাম। তবে এখানে সত্যি একটা কথা বলতে হচ্ছে, ডেমন স্লেয়ারে আমি যে মজাটা পেয়েছিলাম আর কোনো সিরিজে আমি সেই মজাটা পাচ্ছি না। তবে আমরা দৃঢ় আশাবাদী আমরা এ পর্যন্ত এনিমির ইতিহাসের টপ 4-5টা সিরিজ এক্সপ্লেন করব, সেগুলোর মধ্যে হয়তো আমরা সেই মজাটা পাবো। ইভেন আমার তো ভবিষ্যতে ইচ্ছা আছে নারুটো এক্সপ্লেন করবো, হোক 2-3 বছর ধরে চলে, কোনো সমস্যা নেই, বাট আমার নিজের জানার জন্য দেখার খুব শখ। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।